Hello my dear students and viewer. Today I am going to present the appropriate use of preposition. Preposition এই চ্যাপ্টারটা গ্রামারে পার্টস অফ স্পিচের একটি চ্যাপ্টার। এটা খুবই একটা পাজলিং চ্যাপ্টার। এটা অধিকাংশ ছেলেমেয়েরা দেখেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করতে পারে না। কিন্তু যদি একটু এটাকে সহজভাবে বোঝানো যায় বা সহজভাবে একটা নতুন পদ্ধতিতে আমি এটা তুলে ধরতে চাই যে ছবির মাধ্যমে এবং বিভিন্ন উদাহরণ দিয়ে এবং বাংলা ভাষার সাথে কোথায় মিল আছে সেটাকে আমি আজকে তোমাদের সামনে প্রেজেন্ট করব এবং আমি আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখো, পুরো ক্লাসটা দেখো, যে আজকে এই ক্লাসটা দেখলে আর জীবনে কোনোদিন প্রিপোজিশন সঠিক প্রিপোজিশন ব্যবহার করতে কখনো ভুল হবে না। এখন এখানে প্রিপোজিশনটা কি? এই প্রিপোজিশন কিন্তু শুধু ইংরেজিতে নেই, বাংলার মধ্যেও প্রিপোজিশন আছে। কিন্তু আমরা যারা বাঙালি, আমরা তো বাংলা সেন্টেন্সে প্রিপোজিশন তো ভুল ব্যবহার করি না। বাংলা সেন্টেন্সে কিন্তু আমরা প্রিপোজিশন সঠিক ব্যবহার করি। তাহলে বাংলাতে যদি সঠিক প্রিপোজিশন ব্যবহার করা যায়, তাহলে ইংরেজিতে কেন করা যাবে না? বাংলার প্রিপোজিশনটা আমরা আগে দেখি যে বাংলার সেই প্রিপোজিশনটা কি প্রিপোজিশন থাকে এবং সেই প্রিপোজিশনটাকে যদি ইংলিশে আমরা কনভার্ট করি তাহলে কিন্তু ইংরেজিতে সঠিক প্রিপোজিশন ব্যবহার হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডের মধ্যে এখানে 4টি সেন্টেন্স আমি লিখেছি। বোর্ডের মধ্যে এখানে লেখা আছে, প্রথমে লেখা আছে সে মাঠে খেলা করে। এখানে তার ইংরেজিতে লেখা আছে হি প্লেজ ইন দ্য ফিল্ড। প্রথমটা বাংলা বাক্য, দ্বিতীয়টা ইংরেজি বাক্য বা ইংরেজি সেন্টেন্স। এখন একটা কথা আসতে পারে যে ইংরেজিতে প্রিপোজিশন কেন লাগে বা বাংলাতে প্রিপোজিশন কেন লাগে। তার কারণটা হচ্ছে এই যে প্রিপোজিশন ছাড়া কখনো কোনো সেন্টেন্স সঠিক হয় না বা সেন্টেন্সকে বড় করা যায় না। সেন্টেন্সকে বড় করার সব থেকে প্রধান হাতিয়ার হচ্ছে প্রিপোজিশন। এটা বাংলাতেও যেমন বড় করা যায় না বাক্যকে, বা ইংরেজি সেন্টেন্সকেও বড় করা যায় না। তার একটা উদাহরণ দিই। এখানে বাংলা যে সেন্টেন্সটি লেখা আছে যে সে মাঠে খেলা করে, যদি আমাকে তোমরা প্রশ্ন করো যে স্যার এখানে প্রিপোজিশনটা কোথায় আছে, হ্যাঁ এর মধ্যে প্রিপোজিশন আছে। যেমন দেখো এখানে লেখা আছে সে মাঠে খেলা করে, তো সে এখানে মাঠে, মাঠ কথাটা নয় কিন্তু মাঠে, এই যে মাঠ শব্দের সাথে এখানে একটা একার যুক্ত হয়েছে, এটাই হচ্ছে প্রিপোজিশন। তো বাংলাতে আমরা এটাকে প্রিপোজিশন বলি না, বাংলাতে একে আমরা বলি বিভক্তি বলি। অর্থাৎ মাঠে ইকুয়াল টু আমি লিখতে পারি মাঠ যুক্ত এ, মানে একার বা অন্তঃস্থায় একার। আবার পরের একটা বাক্য দেখো, আমি কলম দিয়ে লিখছি। আমি কলম দিয়ে লিখছি যখন এই কথাটা বলি তখন দেখো এই যে কলম তারপর একটা দিয়ে কথা এসছে, এই দিয়েটাকে বলা হয় প্রিপোজিশন বা বাংলায় বলা হয় একে বিভক্তি। অর্থাৎ কখনো বিভক্তি এরকম আলাদা শব্দ দিয়ে হয়, যেমন এখানে দিয়ে আছে, পরের বাক্যগুলোতেও আছে, আমি পরে দেখাচ্ছি। আবার কখনো মূল যে বাংলার যে শব্দ তার সাথে যুক্ত হয়েও কিন্তু বিভক্তি তৈরি হয়। এবার বিভক্তি যেভাবে তৈরি হয় সেইভাবেই প্রিপোজিশন বসাতে হয়। তার জন্য আমি বারবার বলছি যে বাংলার প্রিপোজিশন বা বাংলাতে আমরা বিভক্তিটাকে যদি ভালো করে বুঝি তাহলে কিন্তু ইংরেজিতে প্রিপোজিশন বসাতে অসুবিধা হয় না। এবার এখানে এই বাংলা সেন্টেন্সের মধ্যে বিভক্তিটার কি কাজ? এখানে যদি আমি একারটা না দিতাম, যদি আমি এখানে মাঠ লিখতাম তাহলে কি দাঁড়াতো, সে মাঠ খেলা করে, তাহলে এই সেন্টেন্সটি বা বাক্যটি অর্থহীন হয়ে পড়তো। যখনই একার দিয়েছি তখন কিন্তু এই মাঠ শব্দটি সে খেলা করে, এই যে বাকি 3টি শব্দ সে খেলা করে তার সাথে মাঠ শব্দটা যুক্ত হতে পেরেছে। তাহলে একারের জন্যই কিন্তু মাঠ শব্দটা বাকি 3টি শব্দের সাথে মিশতে পেরেছে। তা এটাই হচ্ছে, এই একারটাই হচ্ছে বিভক্তি। এবং এই মাঠের জন্য কিন্তু আমি এখানে ইন বসিয়েছি, তাহলে একারের জন্য এখানে ইন চলে এসছে, হি প্লেজ ইন দ্য ফিল্ড। যদি হি প্লেজ বলতাম তাহলে বাক্যটা তৈরি হতো হি প্লেজ বা হি প্লেজ ফুটবল। তাহলে কি হতো, হি সাবজেক্ট প্লেজ ভার্ব, তারপরে ফুটবল দিলাম বা না দিলাম কিছু যায় আসে না, তাহলে হি প্লেজ তো সেন্টেন্স। কিন্তু এভাবে শুধু সাবজেক্ট ভার্ব বা সাবজেক্ট ভার্ব অবজেক্ট করে তো আর সেন্টেন্স তৈরি করা যায় না। এত ছোট ছোট সেন্টেন্স দিয়ে সবসময় প্রয়োজন মেটে না, সেন্টেন্সকে বড় করার প্রয়োজন হয়। কারণ আমরা যারা স্পিকার যখন কথা বলি তখন আমাদের অনেক লম্বা করে কথা বলতে হয়। তো লম্বা করে যখন বা বেশি শব্দ দিয়ে যখন কথা বলি তখন আমরা এই সাবজেক্ট হি বা এই প্লেস ভার্ব এর পরে যখন আরো অতিরিক্ত শব্দ, মানে অবজেক্টের পরে আরো অতিরিক্ত শব্দ, সে 10টা হতে পারে, 20টা হতে পারে, 200 হতে পারে, যখন এই বিভিন্ন শব্দ যখন
মূল সেন্টেন্সের সাথে বা মূল এই ক্রিয়া প্লেসের সাথে যুক্ত হতে থাকে, তখন সেই শব্দগুলো কিন্তু সব প্রিপোজিশন দিয়েই যুক্ত হয়। আর বাংলাতে অনুরূপভাবে সেটা হচ্ছে বিভক্তি বা এখানে যে একার বা অন্তস্থ একার দেখলাম এটা দিয়ে যুক্ত হয়। এখানে একইভাবে আমি কলম দিয়ে লিখছি, এই কলম দিয়ে লিখছি, যখন এই কলমের পরে যদি দিয়ে শব্দটা না দিতাম তাহলে কি হতো, আমি কলম লিখছি, সেন্টেন্সটার কোনো মানে হয় না। তাহলে এখানে দিয়ে শব্দটা দিতে হয়েছে। এই দিয়ে শব্দটা কিন্তু অতিরিক্ত শব্দ, এটা হচ্ছে বাংলায় একে বলা হয় বিভক্তি। অর্থাৎ বিভক্তি মানে কি, যে বাংলা বাক্যের মধ্যে যে বিভিন্ন শব্দ ব্যবহার করা হয় সেই শব্দগুলোর সাথে, শব্দগুলো বলতে কোন শব্দ, এটা হচ্ছে নামবাচক শব্দ আর হচ্ছে সর্বনাম শব্দ। অর্থাৎ সেটা হচ্ছে নাউন এবং প্রোনাউন। এই নামবাচক শব্দ এবং যেগুলো এই নামবাচক শব্দ এবং যেটা বললাম সর্বনাম শব্দ, এদের সাথে নতুন কোনো শব্দ এসে বা মূল শব্দের সাথে যদি কোনো শব্দাংশ বা শব্দ এসে যুক্ত হয় তখন সেটা বিভক্তি। কেন যুক্ত হয়? বাক্যের অর্থ পরিষ্কার করার জন্য। এবং একইভাবে ইংরেজিতে অতিরিক্ত কিছু শব্দ এসে যুক্ত হয় ইংরেজি বাক্যের অর্থকে পরিষ্কার করার জন্য। শুধু তাই নয়, যে এগুলো যুক্ত হয়ে কি করে বাক্যের যে ক্রিয়া আছে বা অন্যান্য শব্দ আছে তাদের সাথে এর অর্থ পরিপূর্ণ করে দেয় বা অর্থ পরিষ্কার করে দেয়। এটাই হচ্ছে বিভক্তি বা প্রিপোজিশনের কাজ। এবং বিভক্তি তাহলে প্রিপোজিশনের কাজটা কি আরেকবার বলি। বিভক্তি বা প্রিপোজিশন বাক্যের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে নিজের সম্পর্ক তৈরি করে এবং অন্য শব্দগুলোরও সম্পর্ক তৈরি করে দেয়। এবং এই যে বিভক্তি বা এই যে প্রিপোজিশন, যেমন এখানে ইন বা উইথ, এটা কোথায় বসে ভালো করে লক্ষ্য করে দেখো। এখানে ইন শব্দটা বসিয়েছি দ্য ফিল্ডের আগে। দ্য ফিল্ড কিন্তু একটা নাউন। আবার এখানে আমি কলম দিয়ে লিখি বা লিখছি, এখানে পেন কিন্তু একটা নাউন, তার আগে কিন্তু উইথ শব্দ, উইথ প্রিপোজিশনটা বসিয়েছি। তার মানেটা হলো যে প্রিপোজিশন কিন্তু নাউনের আগে বসে, নাউনের আগে বসে। আমি লাস্ট সেন্টেন্সে চলে যাই। রহিম তোমার দিকে যাচ্ছে, তার ইংরেজিটা কি? রহিম ইজ গোয়িং টু ইউ। আচ্ছা, দিকে কথার মানেটা হচ্ছে তোমার কাছে যাচ্ছে। তো এই যে গোয়িং টু ইউ, রহিম তোমার দিকে যাচ্ছে বা তোমার কাছে যাচ্ছে, রহিম ইজ গোয়িং টু ইউ, এখানে লেখা আছে দিকে। এই দিকের জন্য এখানে লিখেছি টু, বা দিকে বা কাছের জন্য হচ্ছে টু। এই টুটা কার আগে বসেছে? ইউ এর আগে বসেছে। ইউ কিন্তু একটা নাউন নয়, ইউ হচ্ছে প্রোনাউন। তার মানে এই যে টু প্রিপোজিশন কিন্তু ইউ নামক প্রোনাউনের আগে বসেছে। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে প্রিপোজিশন কিন্তু প্রোনাউনেরও আগে বসে, আবার এই যে পেনের আগে উইথ বসেছে, নাউনের আগেও বসে। তার মানে প্রিপোজিশন এই দুই জায়গাতেই বসে, নাউন বা প্রোনাউনের আগে বসে। বাংলাতে প্রিপোজিশন বা বিভক্তি কোথায় বসে? বাংলাতে কিন্তু এখানে কলমের পরে দিয়ে লিখেছি। এখানে কিন্তু এই যে তোমার দিকে, তোমার মানে ইউ, তোমার পরে কিন্তু দিকে লিখেছি। আবার এখানে মাঠ, মাঠের সাথে একার যুক্ত হয়ে মাঠে, শেষ অক্ষরের সাথে একার যুক্ত হয়েছে। বাংলাতে বিভক্তি কিন্তু নাউন বা প্রোনাউনের পরে বসে বা পরে যুক্ত হয়, কিন্তু ইংরেজিতে নাউন বা প্রোনাউনের আগে প্রিপোজিশন বসে। তা নাউন বা প্রোনাউনের আগে যে শব্দ বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক তৈরি করে এবং বাক্যটির অর্থ প্রকাশে সাহায্য করে, তাকেই প্রিপোজিশন বলে বা তাকেই বাংলায় বিভক্তি বলে। এবার আমি এখানে বেছে বেছে 4টি সেন্টেন্স লিখেছি বা 4টি বাংলা, ইংরেজি এবং বাংলাতে লিখেছি পরপর। এর বিশেষ কারণ আছে। তার কারণটা কি? যে প্রিপোজিশনটা কি এতক্ষণ ধরে তোমরা বুঝলে, প্রিপোজিশনটা কি এবং কোথায় বসে। তাহলে প্রিপোজিশনটা কি, তারপরে তাহলে এরকম ভাবে আমি 4টে সেন্টেন্স কেন লিখলাম, তার কারণ আছে। প্রিপোজিশনে অনেকে যারা প্রথম পড়াশোনা করে বা দেখা গেল যারা স্কুল লেভেলে পড়ে, বিশেষ করে 12 ক্লাস পর্যন্ত, ইভেন কলেজ পর্যন্ত যারা পড়ে, তারা কিন্তু সবারই কিন্তু ইংরেজি সাবজেক্টে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা এখনকার দিনে তো ক্লাস 2-3 থেকেই কোয়েশ্চেনে থাকে বা সাবজেক্টের মধ্যে, বইয়ের মধ্যে রয়েছে, এবং ফাইনাল পরীক্ষা তো পড়েই। কিন্তু অধিকাংশ ছেলেমেয়েরা ম্যাক্সিমাম প্রিপোজিশন ভুল লেখে। তো ভুল লেখে তার কারণটা হচ্ছে কি? তার প্রধান কারণ হচ্ছে সব প্রিপোজিশন কিন্তু একরকম নয়। প্রিপোজিশনের মধ্যে কিন্তু ভাগ আছে। যদি ভাগটা একটু ভালো করে বুঝে নেয় যে কোন প্রিপোজিশনগুলো
কোন ক্ষেত্রে কোন ভাগের প্রিপজিশনটা কোন ক্ষেত্রে বসবে এবং অন্য ভাগের প্রিপজিশনটা কোন ক্ষেত্রে বসবে, এই ভাগটা বুঝতে হবে। আমি এখানে চারটে সেন্টেন্স লিখেছি, চারটি সেন্টেন্সে চারটে প্রিপজিশন আছে, কিন্তু চারটে প্রিপজিশন একরকম নয়। এই চারটে প্রিপজিশন চারটে শ্রেণী থেকে এসছে, চারটে ক্লাস থেকে এসছে। কাজে এখান থেকে আমি বুঝিয়ে দেবো যে কোন ক্লাসের বা কোন শ্রেণীর প্রিপজিশন এরা। যেমন বোর্ডের দিকে লক্ষ্য করো, প্রথম সেন্টেন্সে লেখা আছে সে মাঠে খেলা করে, তার ইংরেজি হি প্লেস ইন দ্য ফিল্ড। এখানে ইন প্রিপজিশনটা কোথায় পড়েছে? মাঠের আগে। মাঠ কি? নাউন। কেমন নাউন? এটা হচ্ছে জায়গা, প্লেস, অর্থাৎ প্লেসের আগে প্রিপজিশন বসে। কাজেই এটাকে বলতে পারি এই প্রথম 1 নম্বর সেন্টেন্সে এটা হচ্ছে প্লেস প্রিপজিশন। এটা হচ্ছে প্লেস প্রিপজিশন। আমি এখানে সংক্ষেপে লিখে রাখলাম, এটা হচ্ছে প্লেস প্রিপজিশন, মানে প্লেসের জন্য এক ধরনের প্রিপজিশন আছে। 2 নম্বরে লেখা আছে আমি কলম দিয়ে লিখছি, আই অ্যাম রাইটিং উইথ পেন। এখানে ফাংশনটা কি? এখানটায় লেখার জন্য আমি লিখছি, কিন্তু লেখার জন্য আমি কলমের সাহায্য নিয়েছি। আমি কিন্তু চক, পেন্সিল বা কিবোর্ড বা মোবাইল ফোন অন্য কিছু সাহায্য নিইনি, আমি কিন্তু কলমের সাহায্য নিয়েছি, অর্থাৎ কারোর সাহায্য নিয়েছি। আমি কাকে, কি উপায়ে লিখেছি, কিভাবে লিখেছি। যখন কি উপায়ে বা কিভাবে লিখেছি, এই উপায় বা ভাব বা পদ্ধতি যখন আমরা নিই, তার প্রিপজিশনের ক্লাসটা পুরো আলাদা। তাকে বলা হয় উপায়, উপায় যুক্ত একটা প্রিপজিশন, অর্থাৎ তাকে ইংরেজিতে বলা হয় ম্যানার। এটা হচ্ছে ম্যানার প্রিপজিশন। আগেরটা হচ্ছে প্লেস প্রিপজিশন। দ্বিতীয় সেন্টেন্সের প্রিপজিশনটা নাম হচ্ছে ম্যানার। ভালো করে বুঝে নেবে, প্রথম সেন্টেন্সটা কিন্তু ফিল্ডের আগে প্লেসের আগে বসিয়েছি ইন, কাজে এটা হচ্ছে প্লেস প্রিপজিশন। দ্বিতীয় সেন্টেন্সটা লিখেছি কিন্তু আমি পেন নাউনের আগে লিখেছি বটে, কিন্তু এই সেন্টেন্সটির মতো নয়, এখানে সাহায্য নিয়েছি, এটা উপায়ে লিখেছি, আমি বিশেষ সাহায্য নিয়েছি, তাই এখানে উইথ দিয়েছি, কাজে এটাকে বলা হয় ম্যানার প্রিপজিশন। আমি থার্ড সেন্টেন্সে আসছি, তুমি সকালে 8টার আগে আসবে। তার ইংরেজিটা কি? ইউ উইল কাম বিফোর 8 AM ইন দ্য মর্নিং। ইউ উইল কাম বিফোর 8 AM ইন দ্য মর্নিং। এখানেও কিন্তু একটা এই যে আগে, এই যে বললাম 8টার আগে, 8টার আগে, 8টা হচ্ছে এখানে নাউন, সকাল 8টা, সকাল 8টা হচ্ছে নাউন, আর এখানে দিয়েছি আগে। আগে হচ্ছে এটা বাংলাতে বললাম যেটা, এটা হচ্ছে বিভক্তি, আর আগের জন্য এখানে বিফোর লিখেছি। কিন্তু কার আগে লিখেছি? 8 AM ইন দ্য মর্নিং, মানে সকালের আগে লিখেছি আমি, সকাল 8টার আগে। তাহলে এটাও একটা প্রিপজিশন, কিন্তু বাকি দুটোর মতো কিন্তু নয়। এখানে কিন্তু এই যে সকাল, সকাল বা 8টা, এটা একটা সময়বাচক শব্দ, অর্থাৎ সময়ের জন্য প্রিপজিশন বসে। একে বলা হয় টাইম। একে বলা হয় টাইম। আমি এখানে লিখলাম টাইম, সময়বাচক প্রিপজিশন। কাজে সময়ের জন্য এক শ্রেণীর প্রিপজিশন আছে। কাজে আমাকে বুঝতে হবে যে আমার যেখানে আমার প্রিপজিশনটা বসাতে যাচ্ছি, কার জন্য বসাচ্ছি, কোন নাউন বা প্রোনাউনের জন্য বসাচ্ছি, সেটা কি স্থানবাচক শব্দ, প্লেস স্থানবাচক শব্দ, না বিশেষ কোনো উপায় বা পদ্ধতিবাচক শব্দ, না সেটা সময়বাচক শব্দ। কাজে সেই বুঝে, কারণ সময়বাচক শব্দের প্রিপজিশন আলাদা, ম্যানার বা পদ্ধতিবাচক প্রিপজিশন আলাদা, প্লেস বা স্থানবাচক বা পজিশন, জায়গা, কোন পজিশনে আমার সেই জায়গাটা আছে, সেটা তার প্রিপজিশন আলাদা, সেটা আমাকে বুঝতে হবে। 4 নম্বরে লিখেছি রহিম তোমার দিকে যাচ্ছে। তার ইংরেজিটা কি? রহিম ইজ গোয়িং টু ইউ। রহিম তোমার দিকে যাচ্ছে। এখানে কিন্তু ইউ এর আগে লিখেছি, আমি আগেই বলেছি ইউ কিন্তু এখানে প্রোনাউন, নাউন নয়। তার মানে প্রোনাউনের আগে যেমন প্রিপজিশন বসে, কিন্তু এই প্রিপজিশনের ফাংশন সম্পূর্ণ আলাদা। এখানে কি একটু এর জন্য কি লিখেছি? দিকে। দিকে বা কাছে, এই যে দিকে, দিকে যখন থাকে তখন দিক নির্দেশ করে, কার দিকে, কার প্রতি, দিকে বা প্রতি। এই দিকে বা প্রতি যখন কোনো নাউনকে বোঝায়, যে এখানে দিকে বা প্রতি কার দিকে? ইউ এর দিকে, তোমার দিকে। এই দিকে বা প্রতি কার দিকে? মুভমেন্ট, ডাইরেকশন। যদি এই ডাইরেকশন বা মুভমেন্ট বোঝায় তখন বুঝতে হবে, বা মোশন বোঝায়, তখন সে প্রিপজিশনের গোত্র বা ক্লাসটা সম্পূর্ণ আলাদা। অর্থাৎ এটাকে আমি বলবো ডাইরেকশন, এটাকে বলা হয় ডাইরেকশন। এটাকে আমি বলছি ডাইরেকশন, ডাইরেকশন বা মোশনাল প্রিপজিশন। কাজে এটাকে বোঝাচ্ছে ডাইরেকশন।
কাজে এখানে সবাই বুঝতেই পারছো প্রিপোজিশন এই 4 শ্রেণীর প্রিপোজিশন আছে। তাহলে কি বুঝতে হবে আমাকে, যে মূলত এখানে আমি বললাম বাংলার বিভক্তির জন্য ইংরেজিতে প্রিপোজিশন বসে। বিভক্তি না দিলে যেমন বাংলাতে কোনো সেন্টেন্স হয় না, প্রিপোজিশন না দিলে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরের শব্দগুলোকে আর যুক্ত করা যায় না। আর যদি সেগুলো যুক্ত করা না যায় তাহলে আমার কখনো বড় বাক্য তৈরি করা যাবে না। ছোট ছোট দুটো তিনটে শব্দ করে দিয়ে আমি আর বাক্য তৈরি করলে আমার সব মনের ভাব সব প্রকাশ পাবে না। তার জন্য আমাদের প্রিপোজিশনের প্রয়োজন আছে। এবং এই প্রিপোজিশনগুলোকে আমরা 4টি ক্লাসে ভাগ করে দিলাম। একটা হলো প্লেস প্রিপোজিশন, একটা হলো ম্যানার বা পদ্ধতি বা উপায় প্রিপোজিশন, আর একটা হলো টাইম বা সময়বাচক প্রিপোজিশন, আর একটা পেলাম ডাইরেকশন বা গতিবাচক প্রিপোজিশন। এবার সেগুলো এই প্রিপোজিশনগুলো বিভিন্ন জায়গায় কিভাবে বসে সেগুলো আমি শুধু উদাহরণ দেব না, আমি এগুলো ছবির মাধ্যমে তোমাদেরকে দেখাবো। আশা করি ছবিগুলো যদি তোমাদের মনে থাকবে, কারণ ছবি মানুষের মনে একটা আলাদা একটা ইমপ্রেশন তৈরি করে, একটা দাগ কেটে দেয়, কারণ মানুষ ছবি দেখলে কখনো ভোলে না। কাজে ছবির মাধ্যমে তোমাদের আমি যেমন উদাহরণ দেব, বাংলার সাথে মিল দেখাবো, অনুরূপভাবে আমি ছবির মাধ্যমে তোমাদেরকে বোঝাবো। কাজে আশা করি আজকের ক্লাসের পরে তোমরা আর কখনো প্রিপোজিশন ভুল জায়গাতে বসাবে না। তাহলে আসা যাক এই 4 প্রকার প্রিপোজিশন কোথায়, কিভাবে, কোন কোন প্রিপোজিশন কোন শ্রেণীর জন্য বসে, প্লেসের জন্য কোনগুলো বসবে, ম্যানারের জন্য কোনগুলো বসবে, টাইমের জন্য কোনগুলো বসবে, ডাইরেকশনের জন্য কোনগুলো বসবে, তার জন্য আমি এই দ্বিতীয় বোর্ডের এবার সাহায্য নেব। আচ্ছা, আমি বললাম যে 4 প্রকার প্রিপোজিশন আছে। এই 4 প্রকার প্রিপোজিশন আমি এখানে এই বোর্ডে লিখেছি। 1 নম্বরে এখানে লেখা আছে প্লেস বা পজিশন, জায়গা বা অবস্থান। 2 নম্বরে লিখেছি ম্যানার বা পদ্ধতি প্রিপোজিশন। 3 নম্বরে লিখেছি টাইম বা সময় প্রিপোজিশন। 4 নম্বরে লিখেছি ডাইরেকশন মানে দিকে, প্রতি বা গতি প্রিপোজিশন। যেমন তোমাদেরকে আগের বোর্ডে দেখালাম তেমন। যে এখানে প্রিপোজিশন, এবার প্রথমে আমি 1 নম্বর প্রিপোজিশনে আসছি, যে প্লেস প্রিপোজিশন, প্লেস বা পজিশন। ওই অর্থাৎ যখন কোনো জায়গায় আমি প্রিপোজিশন বসাবো, প্রথমে আমাকে ভাবতে হবে যে নাউন বা প্রোনাউনের আগে, যে নাউন বা প্রোনাউনের আগে আমি প্রিপোজিশনটা দিচ্ছি সেটা কি প্লেস প্রিপোজিশন, না টাইম, না ম্যানার, না ডাইরেকশন, এটাকে বুঝতে হবে। কারণ এক ঘরের প্রিপোজিশন নিয়ে অন্য ঘরে ইউজ করলে ভুল হওয়াটা স্বাভাবিক। কাজে এক ঘরে বলতে যে আমি যেটা বোঝাতে চাইছি যে প্লেস প্রিপোজিশন যেগুলো হবে সেগুলো কিন্তু আমি যদি টাইম প্রিপোজিশন নিয়ে ইউজ করি সেগুলো ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর। যদিও কিছু প্রিপোজিশন আছে যে একটা প্রিপোজিশন 2 জায়গাতে 3 জায়গাতে ব্যবহৃত হয়, সেটা তার কেন হয় সেটা আমি ভালো করে ব্যাখ্যা করে দেব। এবার প্লেস বা প্লেস প্রিপোজিশন কিভাবে বসেছে, আমি প্রথমে সবথেকে বেশি আলোচিত দুটো প্রিপোজিশন নিয়ে কথা বলছি। এখানে একটা ছবি এঁকেছি আমি, এখানে একটা গোল রিং দিয়েছি, মাঝখানে একটা গোল কালো দেওয়া আছে। এইটা একটা ছোট জায়গা, এই চারিদিকে রিংটা হচ্ছে একটা বড় জায়গা। অর্থাৎ যখন আমরা ছোট জায়গাতে, যখন ছোট জায়গাকে ডিনোট করার জন্য সাপোজ বললাম যে আই লিভ অ্যাট গোবিন্দপুর, আই লিভ অ্যাট জাহাঙ্গীরনগর, আই লিভ অ্যাট জাহাঙ্গীরনগর, অর্থাৎ জাহাঙ্গীরনগর বা গোবিন্দপুর একটা ছোট জায়গা। আবার যদি আমি বলি যে বড় জায়গা, যদি উদাহরণ দিই যে দে লিভ ইন কলকাতা, অথবা দে লিভ ইন বাংলাদেশ অথবা ইন্ডিয়া, তখন কিন্তু এটা বড় জায়গা, তখন কিন্তু ইন। অর্থাৎ বড় জায়গার আগে আমরা ইন বসাই, ছোট জায়গার আগে আমরা কিন্তু অ্যাট বসাই। এবার বড় জায়গায়, এখানে বড় জায়গা বলতে যে উদাহরণটা দিলাম, এবার এই ইন আর অ্যাট, এখানে লেখা আছে ইন বড় জায়গার আগে ইন এবং ছোট জায়গার আগে অ্যাট। এবং এই যে বড় জায়গা, আমি দেখবো যে যে যখন প্রিপোজিশনটা দেবো তার পরের নাউনটা বড় জায়গা না ছোট জায়গা। যদি বড় জায়গা হয় তাহলে ইন দেবো, ছোট জায়গা হলে অ্যাট দেবো। এই ইন আর অ্যাট এর কি অন্য ব্যবহার নেই? হ্যাঁ, অন্য ব্যবহার আছে। সেগুলো আমি একটা করে উদাহরণ দিই। তার আগে আমি যে উদাহরণটা দিলাম সেটা নিশ্চয়ই আরেকবার রিপিট করছি। আমি যে বললাম যে আই লিভ অ্যাট জাহাঙ্গীরনগর, এটা অ্যাট এর উদাহরণ। দে লিভ ইন কলকাতা, এটা ইন এর উদাহরণ। দুটোকে একসঙ্গে দেওয়া যায় যে আই লিভ অ্যাট যাদবপুর ইন কলকাতা। যাদবপুরটা কলকাতার তুলনায় ছোট জায়গা, তাই দিলাম অ্যাট, আর যাদবপুরের থেকে বড় জায়গা কলকাতা, তাই দিলাম ইন। এবার এটা আলাদা করে আবার ব্যবহার করা যায়, যেমন দে প্লে ইন দ্য ফিল্ড, দে প্লে ইন দ্য ফিল্ড।
ভালো করে লক্ষ্য করো, প্রথমে যখন বলেছি হি লিভস ইন এ ভিলেজ ইন এ কান্ট্রি, যখন এ দিচ্ছি তখন কিন্তু আমরা দা দিচ্ছি না, কারণ ইনের পরে এটা দা দেওয়ার আমাদের টেন্ডেন্সি আছে। যখন বলছি দে আর প্লেইং ইন দ্য ফিল্ড, এখানে কিন্তু ইনের পরে দা দিয়েছি। কিন্তু আবার যদি বলি হি লিভস ইন আ ভিলেজ, সে একটা গ্রামে বাস করে, যখন একটা কথা ইনের পরে যখন এ দেব তখন দা দেব না, আর ইনের পরে যখন দা দেব তখন এ দেব না। অর্থাৎ আমরা এখানে সপ্তমী বিভক্তির জন্য ইন ব্যবহার করি। সপ্তমী বিভক্তি বলতে বিভক্তিতে একটু আগে বলেছি আমরা বিভক্তি বাংলায় বিভক্তি যুক্ত হয়, কারণটা হচ্ছে এখানে বড় জায়গায় লেখা আছে, তার মানে বলছি যে সে কলকাতা বাস করে নয়, কলকাতায় বাস করে, সে গ্রামে বাস করে, গ্রামে, গ্রাম নয় গ্রামে, তার মানে একার এ অন্তস্থ এবং তে সপ্তমী বিভক্তি হলে ইন বা অ্যাট বসে। তাহলে এখানে গেল বড় জায়গা ছোট জায়গা এবং সিঙ্গেল যদি বসে ইন দা বসে এবং শুধু ইন বসে কি হবে। এবার অ্যাটের ব্যবহার দেখো, অ্যাটের আরো ব্যবহার আছে। অ্যাটের ব্যবহার কি? অ্যাটের ব্যবহার হচ্ছে বললাম মাই ব্রাদার ইজ অ্যাট হোম, ইউ উইল ওয়েট অ্যাট বাস স্ট্যান্ড, ইউ উইল ওয়েট অ্যাট বাস স্ট্যান্ড, এখানে অ্যাট দিচ্ছি। আবার বলছি যে আমার ভাই বাড়িতে আছে, অ্যাট দিচ্ছি। কেন অ্যাট দিচ্ছি? কারণ এখানে ঠিক কোন জায়গাটা, ছোট্ট জায়গা, বাস স্ট্যান্ড বা বাড়িতে, এগুলো ছোট্ট জায়গা, অ্যাট তো বসবে এবং সেটা নির্দিষ্ট জায়গায় স্পেসিফিক করার জন্য শুধু অ্যাট ইউজ করেছি। এবার আমরা তাহলে ইন এবং অ্যাটের ব্যবহার দেখলাম, যে জায়গাটা আমি আগে বুঝবো বড় জায়গা না ছোট জায়গা, এবং স্পেসিফিক করে বোঝালে সেখানে আমি অ্যাট দেব। এবার এরপরে আমি এখানে আরেকটা ছবি এঁকেছি জায়গা সংক্রান্ত। জায়গা, এইগুলো এই প্রিপজিশন গুলো কিন্তু জায়গার জন্য এই প্রিপজিশন গুলো ব্যবহার হবে। এখানে একটা বক্স এঁকেছি আমি, এই বক্সটা ধরে নাও এটা একটা জায়গা, এটা একটা রেক্টেঙ্গুলার টাইপের আছে, এটা একটা জায়গা। যখন আমরা কোনো কিছু, এটা জায়গার ভেতর, এটা জায়গার উপরে, এটা জায়গার নিচে, এটা জায়গার সামনে, এটা জায়গার পেছনে, যখন কোনো এই জায়গাটাকে আমরা কেন ব্যবহার করি? কারণ একটা বস্তু আর একটা বস্তু কোন অবস্থানে আছে, সামনে আছে না পেছনে আছে, না উপরে আছে না নিচে আছে, তার জন্য আমি এখানে জায়গাটা তৈরি করি। শুধু বস্তু নয়, কোনো ব্যক্তিও হতে পারে, যে এখানে বস্তু মাঝে মধ্যে জায়গার কাজ করে, কাজে ব্যক্তি বা বস্তু অন্য ব্যক্তি বা বস্তুর পরিপ্রেক্ষিতে কোন জায়গায় আছে, সামনে পিছন উপরে নিচে, কতটা উপরে কতটা নিচে কতটা পেছনে, এর উপরে কিন্তু প্রিপজিশন বদলে যায়। যদি কোনো কিছুর ভেতরে অবস্থান করে, এখানে লেখা আছে ইন, ইন মানেও ভেতরে, ইনসাইড মানেও ভেতরে, উইদিন মানেও ভেতরে, এটা আমরা সবাই জানি। দ্য পেন ইজ ইন মাই পকেট, দ্য পেন ইজ ইন মাই পকেট, কাজে এটা ইন মানে সিম্পলি। উই আর ইন দ্য রুম, আমরা ঘরের মধ্যে, তাহলে ইন হবে। এবার ওখানে ইনসাইডও দেওয়া যায়। স্ট্যান্ড, প্লিজ স্ট্যান্ড ইনসাইড দ্য বাউন্ডারি, স্ট্যান্ড ইনসাইড দ্য বাউন্ডারি। দ্য বেবি ইজ ইনসাইড দ্য হোম। একটা তো মনে রাখবে, ইনসাইড সাথে ইনের একটা তফাৎ আছে। তফাৎটা হচ্ছে এই, মানে আউটসাইডে নয় তাই ইনসাইড, কিন্তু ইনটা বসে যে আগে থেকে ঘরের ভেতরে আছে বা কোনো একটা কিছু বাউন্ডারির মধ্যে আগে থেকে আছে, কোনো কিছু পরিপ্রেক্ষিতে নয়, সেখানে আমরা ইন বসাই। কিন্তু বাইরে নয় ভেতরে আছে, ইনসাইডের অপোজিট ওয়ার্ড হচ্ছে আউটসাইড, ওটাও একটা প্রিপজিশন। আউটসাইডে নয় তাই ইনসাইড। আবার উইদিন মানেও তো ভেতরে। বললাম যে ইউ স্ট্যান্ড উইদিন দ্য সার্কেল, সার্কেলের ভেতরে দাঁড়াও, এটাও ইনসাইডের মতোই, মানে সার্কেলের বাইরে নয়, মানে বাইরে নয় তাই বলছি যে উইদিন। উইদিনের বিপরীত শব্দ হচ্ছে উইদাউট, মানে উইদাউটে নয়, উইদিন। তাহলে এটা এই তিনটে ক্ষেত্রে যদি তফাৎ করতে না পারো, এই তিনটি ক্ষেত্রে নরমালি ইনের ব্যবহার বেশি হয়, যে আগে থেকে ইনে আছে মানে ভেতরে আছে ইন হবে, যে বাইরে নয় ভেতরে আছে ইনসাইড বা উইদিন হবে। এই দুটো মাথায় রাখলে চলবে। তাহলে এটা গেল ভেতরে তিনটে, এই যে কালো কালো ডট দেওয়া আছে, আমি এখানে বল বানিয়েছি তিনটি, এগুলো হচ্ছে ইন ভেতরে বোঝানোর জন্য। এবার কোনো কিছু হতে পারে ভেতরে নেই, উপরে আছে, দেখো উপরে, উপরে কিন্তু তিনটে এখানে কালো বল দেওয়া আছে, 1 2 3,
উপরে ইংরেজিতে বোঝাতে তিনটি প্রিপজিশন ব্যবহৃত হয়, যেমন ভেতরে তিনটে দিয়েছি, উপরেও তিনটে ব্যবহৃত হয়। একটা অন, অন মানে এখানে বাংলায় লিখেছি গায়ে উপরে, মানে গায়ে লেগে থাকবে। এখানে যে কালো দাগটা আছে তার গায়ে লেগে আছে, এটা হচ্ছে অন। আবার ওভার, ওভার হলে এই অনের থেকে একটু উপরে, মানে গায়ে লেগে থাকবে না, গায়ের থেকে একটু উপরে থাকবে, তাকে বলছি আমরা ওভার। আবার তার থেকে আরো উপরে যদি থাকে তাকে আমরা বলি অ্যাবভ। তাই বাংলায় লেখা আছে গায়ে উপরে, যদি উপরে বলতে গায়ে লেগে আছে কিন্তু উপরে, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল। আবার বলতে পারি দিস বোর্ড, দিস বোর্ড ইজ হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, দিস বোর্ড ইজ হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, মানে উপরে কিন্তু দেয়ালে গায়ে বোর্ডটা লেগে আছে, টেবিলের উপরে বইটা লেগে আছে, তার জন্য অন। এবার যদি ওভার দিই, দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড, দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড। এবার এটাও তো উপরে, ফ্যানটা তো আমার মাথার উপরে, কিন্তু এখানে ওভার দিলাম কেন? তার কারণটা হচ্ছে এই যে আমার মাথার গায়ে ফ্যানটা লেগে নেই, একটু ফাঁকা আছে উপরে, সেখানে আমরা ওভার দেবো। এবার তাহলে অ্যাবভ কোথায় দেবো? অ্যাবভ মানে একদম আরো উপরে, দ্য প্লেন ইজ ফ্লাইং অ্যাবভ মাই হেড, দ্য সান গিভস আস লাইট অ্যাবভ দ্য হেড, দ্য সান গিভস আস লাইট অ্যাবভ দ্য হেড। অর্থাৎ সানটা উপর থেকে অনেক উপরে, সেখান থেকে কিন্তু সানটা আমাদের লাইট দিচ্ছে। তাহলে এইটা গেল তিনটে, তাহলে মনে রাখতে হবে উপরে বোঝাতে তিনটি শব্দ, অন, ওভার এবং অ্যাবভ। ঠিক যদি উপরে বোঝায় তাহলে নিচেও হবে, কারণ কোনো কিছু নিচেও তো কিছু না কিছু থাকে। এগুলো মনে রাখার সুবিধার জন্য একসাথে মনে রাখবে, তার জন্য আমি এই ছবিটা তৈরি করেছি, যে উপরে মনে রাখলে যেন নিচটা মনে পড়ে, সামনে মনে রাখলে যেন পেছনটা মনে পড়ে। তো উপরে যদি তিনটে হয় নিচেও বোঝাতেও শব্দ ব্যবহার হয়। এখানে লিখেছি আমি আন্ডার এবং বিলো, আন্ডার এবং বিলো। আন্ডার মানে ঠিক নিচে, এখানে লেখা আছে ঠিক নিচে, বিলো মানে বেশ নিচে, মানে খানিকটা নিচে। ঠিক নিচে মানে কথাটা মানে একটু উদাহরণ না দিলে পরিষ্কার হবে না। আন্ডার, দ্য ম্যান ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, মানে ঠিক গাছের নিচে বসে আছে। অথবা উই আর ড্রাইভিং দ্য কার আন্ডার দ্য ব্রিজ, মানে ব্রিজের নিচ দিয়ে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি, বা আন্ডার দ্য ফ্লাইওভার, ফ্লাইওভারের নিচ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। তাহলে সেখানে কিন্তু আন্ডার মানে অর্থাৎ মাথার উপরে ব্রিজটা আছে, গাছের মাথার উপরে গাছটা আছে, মাথা গায়ে লেগে নেই উপরে, কিন্তু ঠিক নিচে, ঠিক নিচে বসালে কিন্তু আন্ডার। বিলো কখন বসে? ঠিক নিচে নয়, বেশ খানিকটা নিচে। উদাহরণ দিচ্ছি, দ্য টানেল, দ্য টানেল ইজ লাইং, দ্য টানেল ইজ লাইং 50 feet below the surface, 50 feet below the surface, অর্থাৎ ভূমিতলের 50 ফিট নিচে টানেলটা আছে, মানে অনেকটা নিচে, 50 ফিট বা 100 ফিট নিচে টানেলটা আছে। এই যে অনেকটা নিচে, তখন কিন্তু আমরা বিলো বলি। অনেক সময় টিচারও স্কুলে বলে দেয় যে the students are not be allowed getting the marks below 30, ওখানে কখনো আন্ডার 30 বলে না, বিলো 30। কেন? কারণ 100 তুলনায় 30টা অনেক নিচে মার্কসের বিচারে, তার জন্য ওখানে বিলো। তাহলে উপরে গেল, নিচে গেল, এবার আসছি সামনে। সামনে যদি হয় তাহলে কি লিখবো? একটাই আছে, বিফোর। বিফোর মানে সামনে, অর্থাৎ যে নাউনটার কথা বর্ণনা করছি সে কোথায় আছে, যে নাউন বা প্রোনাউন সামনে আছে, তাহলে বিফোর। বললাম দেয়ার ইজ এ বকুল ট্রি বিফোর মাই হাউস, দেয়ার ইজ এ বকুল ট্রি বিফোর মাই হাউস। তাহলে যে বললাম বকুল গাছটা কোথায় আছে, বকুল গাছটা আমার বাড়ির সামনে, তাহলে সামনে যদি কি হবে? বিফোর। তাহলে সামনে যদি কিছু থাকে, তাহলে সেই বাড়িটার পেছনে তো কিছু থাকতে পারে, তাহলে পেছনের জন্য প্রিপজিশন বসাতে হবে। তাহলে পেছনের জন্য হচ্ছে লেখা আছে ঠিক বিফোরের উল্টো শব্দ বিহাইন্ড, বিহাইন্ড মানে পেছনে। The boy stood behind a wall, the boy stood behind a wall, ছেলেটা একটা ওয়ালের পেছনে দাঁড়িয়ে ছিল, তখন হচ্ছে বিহাইন্ড, আমরা বিহাইন্ড ব্যবহার করি। তাহলে আমরা যখন কোথাও নিজেরা গিয়ে দাঁড়াই বা কিছু রাখি বা দেখি, এগুলো আমরা সেই বস্তুর সামনে হতে পারে, পেছনে হতে পারে। কাজে আমি যখন প্রিপজিশন বসাচ্ছি, প্রথম আমার ডিউটি হচ্ছে যে এটা জায়গাবাচক, অর্থাৎ প্লেস বা পজিশন, এর পজিশনটা কোথায়, ওই নাউনটার পজিশনটা কোথায়, কোন জায়গাটা নাউনটা আছে, সামনে আছে না পেছনে আছে না উপরে আছে, কত উপরে আছে, সেটা বুঝতে হবে।
আর যদি বুঝি যে না নিচে আছে, তাহলে নিচে থাকলে আন্ডার বা বিলো, কত নিচে আছে বেশি নিচে হলে বিলো দেবো। আর একদম নিচে যদি থাকে তাহলে সেটা, যেমন আমার এই হাতটার নিচে এই হাতটা আছে, তাহলে এটা আন্ডার হবে। এবার এই হাতটা তো অনেকটা উপরে তুলে দিই, তখন বিলো হয়ে যাবে। তাহলে এইগুলো আমরা এখান থেকে দেখলাম। এবার আমি ডান দিকের এখানে এই বক্সটার মধ্যে যাচ্ছি। এই বক্সটা মূলত এইভাবে দেওয়া আছে বক্সটাই। এর পাশে দুটো কালো ডট দেওয়া আছে, এই একটা এই একটা, আশা করি সবাই দেখতে পাচ্ছ তোমরা। এখানে প্রথমটা লেখা আছে বিসাইড, তারপরটা লেখা আছে নিয়ার। কারণ বিসাইড শব্দটা আমরা পাশে অর্থে ব্যবহার করি, পাশে। প্লিজ সিট বিসাইড মি, প্লিজ সিট বিসাইড মি, আমার পাশে বসুন। বা বললাম দ্য ট্রি ইজ বিসাইড দ্য রোড, দ্য ট্রি ইজ বিসাইড দ্য রোড, তো অর্থাৎ রাস্তার একদম পাশে গাছটা, বা আমার পাশে বসুন, তার মানে একদম কাছে একবারে, তখন আমরা কিন্তু বিসাইড ব্যবহার করি, পাশে। নিয়ার কখন ব্যবহার করি? নিয়ার মানেও তো মনে হয় যেন পাশে বা কাছে। নিয়ার মানে বাংলাটা লিখেছে দেখো কাছাকাছি, কাছাকাছি মানে পাশে নয়, কাছাকাছি। যেমন বললাম আমার বাড়ি থেকে বাইপাস হাই রোড এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। কাজে কেউ যদি দূরে কেউ আমার বাড়ির লোকেশন জিজ্ঞাসা করে, তাহলে আমি বলতে পারি মাই হাউস ইজ লোকেটেড নিয়ার বাইপাস হাই রোড, মাই হাউস ইজ লোকেটেড নিয়ার বাইপাস হাই রোড, অর্থাৎ কাছাকাছি। অনেক সময় ফোন করে জিজ্ঞাসা করে একটা জিনিস ডেলিভারি দেবে, ল্যান্ডমার্ক বলুন, ল্যান্ডমার্ক বলুন, ওটা আমরা বিসাইড বলি না। যদি একটু দূরে হয় তাহলে নর্মালি ওটা আমরা কাছাকাছি বলি, যে কাছাকাছি ল্যান্ডমার্ক করুন, জিজ্ঞাসা করো, তার মানে কাছাকাছি মানে নিয়ার চেয়েছে, নিয়ারেস্ট কিছু। আর যদি সত্যি আমার বাড়ির কাছে একটা বিশাল কিছু থেকে থাকে উল্লেখযোগ্য, তাহলে আমি নিয়ার দেবো না, বিসাইড দেবো। যদি কাছাকাছি থাকে একদম গা ঘেঁষে, হয়তো দেখা গেল 100 মিটার 50 মিটার মধ্যে যদি একটা কিছু থেকে থাকে, বিসাইড আমি দিতেই পারি। এর মধ্যে তাহলে বিসাইড গেল, নিয়ার গেল। এবার এখানে এই বক্সে আরো 3টে ডট আছে, 1 2 3, 3টে ডট আছে। এই 3টে, এখানে লেখা আছে টু, এখানে লেখা আছে অন, এখানে লেখা আছে ইন। এই ডটটা কিন্তু বর্ডারে, মানে এই দাগটার উপরে একদম মিডিলে দেওয়া আছে। এর তুলনায় এই ডটটা ভেতরে আছে, আর এই ডটের তুলনায় এই ডটটা বাইরে আছে। তার মানে আমরা অনেক সময় দেখা যায় যে কোনো একটা নাউন বর্ডারে বা সীমান্তে অবস্থিত, তখন আমি কি দেবো? এখানটায় অন দেবো। যদি দেখি না সীমানার ভেতরে অবস্থিত, তাহলে ইন দেবো। যদি দেখি সীমানার বাইরে অবস্থিত, তাহলে টু দেবো। সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, জম্মু অ্যান্ড কাশ্মীর ইজ ইন ইন্ডিয়া, জম্মু অ্যান্ড কাশ্মীর ইজ ইন্ডিয়া, জম্মু কাশ্মীর ভারতের মধ্যে, তাহলে ইন হবে। এবার যদি বলি হিমালয়ের কথা বলি, তাহলে কি বলবো? দ্য হিমালয়স ইজ, the Himalayas is on the north of India, on the north of India, অর্থাৎ হিমালয় পর্বত ভারতের উত্তর সীমান্তের উপরে অবস্থিত। যেমন বাড়ির যে পাঁচিলগুলো হয়, দুটো ফ্যামিলির বা দুটো বাড়ির পাঁচিলগুলো, এগুলো কোথায় থাকে? অনে থাকে। The wall is generally established on the border of two families, তাহলে এখানে কি হবে? সেখানে অন হবে। এবার যদি আমি আফগানিস্তানের কথা বলি, তাহলে কি বলবো? টু বলবো। আফগানিস্তান ইজ টু দ্য নর্থ অফ ইন্ডিয়া, আফগানিস্তান ইজ টু দ্য নর্থ অফ ইন্ডিয়া, আফগানিস্তান ভারতের নর্থে বলছি আমি, কিন্তু অ্যাকচুয়ালি নর্থের বাইরে। শুধু প্রিপজিশনটা টু দেওয়ার জন্য বাইরে চলে গেছে, আর ওয়ান দেওয়ার জন্য ওটা বর্ডারে হয়ে গেছে। এবার ইন দেওয়ার জন্য ভেতরে চলে আসবে জম্মু কাশ্মীর। ঠিক তারপরে এখানে জায়গা বোঝানোর জন্য আর মাত্র দুটো প্রিপজিশন আছে। এখানে আছে বিটুইন। বিটুইন মানে দুইয়ের মধ্যে, দুটোর মধ্যে যদি কোনো কিছু থাকে বা কোনো কিছু করা হয়, দুটো মানে এমন ভাবে দুটো নাউনকে ব্যবহার করছি আমি, বা দুটো প্রোনাউনকে ব্যবহার করছি, সেটা সেখানে দুটো জিনিস আছে, তাহলে আমি বিটুইন দেবো। এবং দুইয়ের বেশি থাকলে অ্যামং দেবো। এখানে লেখা আছে অ্যামং হলে অনেকের মধ্যে। কিভাবে ব্যবহার করি? উদাহরণ দিই। দুইয়ের মধ্যে বললাম যে দ্য বুক ইজ বিটুইন আ ডাস্টার অ্যান্ড এ চক, দ্য বুক ইজ বিটুইন আ ডাস্টার অ্যান্ড এ চক, বইটা ডাস্টার এবং চকের মাঝখানে। অথবা আরো উদাহরণ দেওয়া যায়, ফাদার ডিস্ট্রিবিউটেড দ্য চকলেটস বিটুইন হিজ ডটার অ্যান্ড সন, father distributed the chocolates between his daughter and son,
বাবা তার ছেলে এবং মেয়ের মধ্যে চকলেটগুলো ভাগ করে দিল, অর্থাৎ দুটো হলে সেখানে কিন্তু বিটুইন। এবার যদি দুইয়ের বেশি হয় তখন আর বিটুইন হবে না, তখন হচ্ছে অনেকের মধ্যে। কারণ এটা কি, এগুলো কিন্তু এই যে এমন মানে অনেকের মধ্যে, অনেক মানে এরা হচ্ছে সব নাউন। যেমন হয়তো বলতে পারি যে দ্য টিচার distributed the books among the students of class 10. The teacher distributed the books among the students of class 10. দশম শ্রেণীর স্টুডেন্টদের মধ্যে টিচার বইগুলো বিতরণ করে দিলেন। সেখানে দুজন নেই, দুইয়ের বেশি 3 হতে পারে, 4 হতে পারে, 100 হতে পারে, যাই হোক না কেন সেখানে কিন্তু এমন। কাজেই আমরা যখন এভাবে মানে এখানটা ভালো করে লক্ষ্য করে দেখো, এর কিন্তু প্রত্যেকটা কিন্তু জায়গাবাচক প্রিপজিশন, জায়গাবাচক। এখন এখানে বলতে পারো যে দুটো মানুষের মধ্যে যদি লজেন্স বা বিস্কুট বিতরণ করা হয়, তাহলে বা কিছু মানুষের মধ্যে যদি কিছুটা বিতরণ করা হয়, ভাগ করে দেওয়া হয়, সেটা কি করে জায়গা হচ্ছে? এটা জায়গা হিসাবে ধরা হয়, জায়গা হিসাবে ধরা হয়। জায়গা মানে শুধু ল্যান্ড নয়, জায়গা মানে বস্তু ও জায়গা হিসাবে বিবেচনা হয়। কাজে এইটা হচ্ছে সবই হচ্ছে প্লেস বা পজিশনাল প্রিপজিশন। এখানে আরো 3টি প্রিপজিশন আছে। এই প্রিপজিশন গুলো আমি এভাবে ডায়াগ্রাম করে সহজে তোমাদেরকে আমি পরের ক্লাসে দেখাচ্ছি। কাজে আশা করি যে এই পরের ক্লাসটা তোমরা অবশ্যই দেখবে, এবং যেভাবে আমি প্রিপজিশন গুলো শেখালাম আশা করি প্রত্যেকের কাছে একদম ছবির মতো পরিষ্কার হয়ে গেছে এবং সঠিক প্রিপজিশন বসাতে পারবে তোমরা। তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তোমরা লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার এই ক্লাসটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য রাখবে, আমি এটাই কামনা করি।